Okay, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। হ্যাঁ, তো প্রথমে আমরা কিছু ভালো কথাবার্তা বলতে পারি, যেমন কি বলো? সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। আর কি বলা যায়? মাইন্ডস এন্ড বডি ওয়ার্কস টুগেদার। মাইন্ডস এন্ড বডি ওয়ার্কস টুগেদার। দেহ এবং মন একসাথে কাজ করে। তাহলে সেজন্য আমাদের কি করতে হবে? দেহ এবং মনকে সুস্থ রাখতে হবে। দেহকে কিভাবে সুস্থ রাখা যায় বলো? নিয়মিত ব্যায়ামের মাধ্যমে। নিয়মিত ব্যায়াম, শরীর চর্চা, এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম মাধ্যমে আমরা শরীর সুস্থ রাখতে পারি, দেহকে সুস্থ রাখতে পারি। তারপর মনকে কিভাবে সুস্থ রাখা যায় বলো? মনকে আমরা সুস্থ রাখতে পারি নিয়মিত প্রার্থনার মাধ্যমে, কুরআন তেলাওয়াত, তারপরে আল্লাহর স্মরণ, তারপরে দরুদ শরীফ পড়া, ভালো কাজ করা। ভালো কাজের মাধ্যমেও কিন্তু মন ভালো থাকে। নিজ নিজ ধর্ম অনুযায়ী নিজ নিজ ধর্ম ভালোভাবে পালন করা। বুঝতে পারছো? যে মনে কি থাকবে? মনে শান্তি থাকবে। ভালো কাজের মাধ্যমে কিন্তু তুমি যদি সৎকর্ম করো, সারাদিনে যদি ভালো কাজ বেশি করো, মন্দ কাজ যদি কম করো, তাহলেও তোমার মন সুস্থ থাকবে। বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। এরপরে দেহটাকে সুস্থ থাকতে হবে, মনটাকে সুস্থ রাখতে হবে, আর কি করতে হবে? কাজে ব্যস্ত থাকতে হবে, কারণ অলস মস্তিষ্ক শয়তানের বারামখানা বা কারখানা। তো সুতরাং মস্তিষ্ককে কি রাখা যাবে না? আমাদের অলস রাখা যাবে না। সবসময় মস্তিষ্ককে কি করতে হবে? কাজে ব্যস্ত রাখতে হবে। কি কাজে? ভালো কাজে না মন্দ কাজে? ভালো কাজে ব্যস্ত রাখতে হবে। হ্যাঁ, গুড, ভেরি গুড। তো সেরকম একটা ভালো কাজ হলো কি? পড়াশোনা করা বা অঙ্ক করা। চলো তো আমরা পড়াশোনা শুরু করে দেই। ওকে, এখন তাহলে দেখো আমরা কি করতেছিলাম অঙ্কটা। প্রথমে অধ্যায় 1-এর 9 নম্বরের অঙ্কটা। এখানে মনে করো যে একটি বই তৈরি করতে, ওটা সমস্যা নেই। ওকে, একটি বই তৈরি করতে মনে করো এখানে তোমার 138 না, কি করতে হবে? এখানে মনে করো 3টা কাগজ লাগে। কয়টি কাগজ লাগে? 3টা কাগজ লাগে। মানে এইরকমও কল্পনা করতে পারো যে 3টা কাগজ লাগে। একটি বই তৈরি করতে কয়টি কাগজ লাগে? 3টি বা 3টা কাগজ লাগে। এখন আচ্ছা, এটা তুমি আরেকটা কল্পনা করতে পারো, একটি বই তৈরি করতে 3টা বা 138টা কাগজ লাগে। তো এখন আমরা অঙ্কটা বোঝার জন্য আগে ছোট সংখ্যা দিয়ে বুঝে নিব, পরে বড় সংখ্যা দিয়ে অঙ্কটা করব। তাইলে একটি বই তৈরি করতে 3টা কাগজ লাগে। তারপরে বলা হচ্ছে যে এখানে 6টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? 6টা কাগজ দিয়ে। তাহলে 3টি কাগজ দিয়ে বা 3টা কাগজ দিয়ে বই তৈরি হয় একটি। তাহলে 6টা কাগজ দিয়ে কয়টি হবে? দুইটি হবে। তাহলে এটা 6 আর 3 কি করলে 2 হয়? 6কে 3 দিয়ে ভাগ করলে, এভাবে বলতে হবে। বড়টাকে ছোটটা দিয়ে কি করলে 2 হয়? 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, অর্থাৎ অঙ্কটি ভাগ হবে। এখন আমি যদি বড় সংখ্যা দিয়েও চিন্তা করি তাহলেও আমি বুঝতে পারবো। সুতরাং আমি এখন বড় সংখ্যা দিয়ে চিন্তা করছি, তাই আমি 6 কেটে দিলাম। এই যে 6 কেটে দিয়ে এখন আমি ওইটা রেখে দিলাম, 70,000 রেখে দিলাম। আর এখানে আমি 3 কেটে দিলাম, এই যে 3 কেটে দিয়ে আমি 138 রেখে দিলাম। আর এর আগের আমার কিন্তু আমার অঙ্কটা যে ভাগ হবে এটা আমি কীভাবে বুঝলাম? যে 3 আর 6, তাহলে আমি 6কে যদি এই যে 3 দ্বারা ভাগ করি তখন আমার 2 হয়, তাই না? সুতরাং আমার বুঝতে হবে অঙ্কটা ভাগ হবে। এখন তাহলে আমরা যদি আমরা অঙ্কটা কি পাইলাম? তাহলে একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে। সুতরাং 70,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তাহলে আমরা লিখতে পারি, এখানে কি লিখতে পারি? যে
প্রথমটা যদি থাকে তাহলে আমরা লিখবো 3টা কাগজ দিয়ে বই তৈরি করা যায় একটি। আর যদি মানে আচ্ছা, আর যদি 138 থাকে তাহলে লিখতে হবে 138 কাগজ দিয়ে বই তৈরি করা যায় একটি। আচ্ছা, এরপরে যদি 6 থাকে তাহলে সুতরাং লিখবো তুমি 6টা কাগজ দিয়ে বই তৈরি করা যায়, এই যে এরকম ভাবে। এই যে যদি 6 থাকে তাহলে লিখবা যে এত বা 6টা কাগজ দিয়ে। তো এখন আমি এটা 6টা আমি অঙ্কের মধ্যে না, এই জন্য 6টা কেটে দিলাম। 6টা কাগজ দিয়ে বই তৈরি করা যায় একটি। এখানে হবে হলো তোমার অঙ্কটা এখানে সাজাইতে হবে 6 যদি থাকে তখন 6/3 সমান সমান 2টি। কিন্তু এখন আমার তো 6 না এবং 3ও না, এখন আমরা বড় অঙ্কটা করছি। তাহলে আমাদের কি করতে হবে, বলতে হবে 70,000টা কাগজ দিয়ে বই তৈরি করা যায় 70,000 ভাগ 138টি। আর আগেটা ছিল 6/3 সমান সমান 2টি। আর এখানে হবে 70,000 ভাগ 138টি। তো সমান সমান আমরা এখানে ভাগটা করলাম, ভাগটা করার পর কি হলো আমাদের রেজাল্টটা হলো 560। তোমার সমান সমান 560টি। এই যে এটা আমরা এখন লিখবো, এই জন্য এটা রেখে দিয়েছি। তখন বোঝা গেল যে আমরা অঙ্কটা লাইভ করছি, তাই না? ওকে, তাহলে এই ভাগটা কিন্তু এখানে আমরা দেখাইলাম কিভাবে হলো। তাহলে আমরা কয়টি বই তৈরি করা যাবে, অর্থাৎ 560টি বই তৈরি করা যাবে। তারপরেও আরো কতটি থাকবে, 34টি। এই যে এখানে আমরা 34টি লিখে দিতে পারি। তারপরেও 34টা কাগজ বাকি থাকে বা আরো রয়ে যাবে। 34টা কাগজ বাকি থাকে বা বাকি থাকবে। বুঝতে পারছো? তাহলে এই অঙ্কটা আমরা বুঝলাম। আর একটা অঙ্ক কি জানিছিল, এটাকে আমরা একসাথে করে ফেলবো, একসাথে করে ফেলি না হয়। এখানের অঙ্কটা হলো আমাদের, দেখো যে 8 নম্বরের অঙ্কটা, কোনো বাড়িতে মনে করো এটা আমরা কত গ্রাম ধরলাম 9 গ্রাম। কোনো বাড়িতে 9 গ্রাম কি আছে, চাল আছে। তাদের যদি প্রতিদিন 3 গ্রাম চাল লাগে তবে তাদের কতদিন চলবে? 9কে 3 দিয়ে কি করলে আমরা কতদিন চলবে আমরা বুঝতে পারি। একদিনে লাগে 3 গ্রাম, তাহলে 9 দিনে 9 দিনে মানে 3 গ্রামে চলে একদিন। তাহলে 9 গ্রামে কতদিন চলবে আমরা বুঝতে পারছি। 9 গ্রামে চলবে কয়দিন বলো? 9 গ্রামে চলবে 3 দিন। 3 দিন, ভেরি গুড। তাহলে 9কে 3 দিয়ে কি করলে 3 হয়? ভাগ করলে 3 হয়। তাহলে আমরা বুঝতে পারলাম অঙ্কটা ভাগ হবে। ভেরি গুড। তাহলে আমরা অঙ্কটা বুঝতে পারলাম ভাগ হবে। সুতরাং এখন যেহেতু আমরা ভাগ হবে বুঝতে পেরেছি, তাহলে আমার 9 গ্রাম দরকার নাই। আমি এই 9 গ্রাম কেটে দিয়ে এখানে যদি আমি 98,000 গ্রামও ধরি তাও আমার নো প্রবলেম। আর এখানে আমার 3 গ্রাম ছিল, 3 গ্রাম না, আমার এখানে বইয়ে লেখা আছে 650 গ্রাম। তাহলে 3 গ্রামের পরিবর্তে আমি এখানে 650 গ্রামই চিন্তা করি, তাই না? 650 গ্রাম একদিনে লাগে। তাহলে কি আমার 98,000 গ্রাম চাল দিয়ে কতদিন চলবে বা কতদিনে তা শেষ হবে, তাই না? তো এখন বা কততম দিনে চাল শেষ হবে, তাদের কতদিন চলবে বা কতদিন পর চাল শেষ হবে বা কততম দিনে চাল শেষ হবে। আর অঙ্কটা আমরা লিখতে পারি এইভাবে, যে তুমি লিখেছো এটা দেখো, 650 গ্রাম চাল শেষ হয় একদিনে। ভেরি গুড। সুতরাং 98,000 গ্রাম। এখানে কিন্তু তুমি যদি ছোট করে করতে অঙ্কটা তাহলে কিভাবে করা হয়তো, এখানে আমি লিখতাম যে 9 কি একদিনে কত গ্রাম, 3 গ্রাম বলছিলাম না? 3 গ্রাম। 3 গ্রাম চাল শেষ হয় একদিনে। সুতরাং এখানে দিয়ে আমি যদি লিখতাম, কি লিখতাম, যে 9 গ্রাম দিয়ে কতদিন শেষ হবে। এখানে যদি আমার যদি থাকতো 9 গ্রাম, আমি 9 এখানে কেটে দিয়েছি। 9 গ্রাম চাল শেষ হয় কতদিনে, তখন অঙ্কটা হইতো আমার 9 ভাগ
3 সমান সমান 3 দিনে, বুঝছি। তাই না? বুঝছো? ওকে, এখন আমার ছোটটা তো বুঝে ফেলছি, এখন বড়টাও এভাবেই হবে। বড়, হ্যাঁ, 98,000 ভাগ 650 দিনে সমান সমান কত হয়? এই যে ভাগটা এখানে করা আছে, আমরা দেখতে পাচ্ছি কত হয়, 150 হয় ভাগফল, তারপরে অবশিষ্ট থাকে 500, তাই না? আমার কি হচ্ছে, রেজাল্ট হচ্ছে 150 দিনে। তারপরেও আমার কি অবশিষ্ট থাকে 500, তা 500 যদি অবশিষ্ট থাকে তাহলে আমার কততম দিনে শেষ হবে? তো হ্যাঁ, এত দিনে। সুতরাং হ্যাঁ, অবশিষ্ট আছে, আছে অবশিষ্ট আছে কত? অবশিষ্ট যেহেতু, এভাবে লিখবা যে যেহেতু 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 500 গ্রাম অবশিষ্ট আছে, সুতরাং 150 যোগ 1 সমান সমান 151তম দিনে চাল শেষ হবে। চাল শেষ হবে। বুঝতে পেরেছ? হ্যাঁ, ভেরি গুড, এইটাই অঙ্কটা। তাহলে আমরা এই দুটো অঙ্ক করে ফেললাম। তাহলে এই ভিডিওটা আমরা শেষ করতে যাচ্ছি। শেষে কি বলা যায়? শেষে কি বলা যায় যে তোমরা কিন্তু অবশ্যই সময়টাকে কি করবে, প্রপার কাজে ইউটিলাইজ লাগাবে। করবে, কাজে লাগাবে, কারণ সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় কিন্তু তরবারির চেয়েও কি ধারালো। ধারালো, তাই না? সময় তরবারির চেয়েও ধারালো। তুমি যদি সময়কে ব্যবহার করতে না পারো তাহলে ও তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে, তোমাকে কেটে ফেলবে, হ্যাঁ, তাই না? আর একটা কথা হলো, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সন্তানের বেহেস, হ্যাঁ, ভেরি গুড। আর বাবা খুশি হলে আল্লাহ খুশি হন, বাবা অসন্তুষ্ট হলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে হন। যান। তাহলে বাবা মা খুশি হলে আল্লাহ তাআলা খুশি, আর বাবা মা অসন্তুষ্ট হলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান। আর কি বলা আছে যে মায়ের যে নাকি জান্নাতের, মায়ের পায়ে চুমু দিল সেই জন্য জান্নাতের চৌকাঠে চুমু দিল। সুতরাং মা বাবা অতি আপনজন, মা বাবার মনে কি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। তোমরা কিন্তু মা বাবাকে কোনো কষ্ট দিবে না, হ্যাঁ, মা বাবাকে সম্মান করবে, শিক্ষককে সম্মান করবে, বড়দের যথাযথভাবে সম্মান করবে, আর ছোটদেরকে যথাযথভাবে ভালোবাসবে, স্নেহ করবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হ্যাঁ দিবে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এবং চ্যানেলটাকে অবশ্যই আল্লাহর রহমতে সাবস্ক্রাইব করে দিবে, তাহলে এবং ইনশাআল্লাহ লাইক করবে। লাইক করে দিবে, শেয়ার করে দিবে। আমরা আরো অনেক ভালো ভালো কথা এবং ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।